ইতালি ঘিরে একসাথে দুই সুখবর মিলছে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রী ঢাকা সফর করছেন, যা অন্তর্বর্তী সরকারের এই এক বছরে ইউরোপের প্রথম কোনো শীর্ষ নেতার বাংলাদেশ সফর। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত বাংলাদেশ নিয়ে এক ঐতিহাসিক রায় দিয়েছে, যার মধ্য দিয়ে ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ আরও সুরক্ষিত হল। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি শুধু ইতালির নন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর একজন প্রভাবশালী প্রধানমন্ত্রী। আগামী 30 আগস্ট সন্ধ্যায় বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি। এর আগে 1998 সালের জানুয়ারিতে ঢাকায় এসেছিলেন ইতালির তখনকার প্রধানমন্ত্রী রোমানো প্রদি। সেটা ছিল বাংলাদেশে দেশটির কোনো প্রধানমন্ত্রীর প্রথম সফর। জর্জিয়া মেলোনির ঢাকা সফরের মধ্য দিয়ে তিনি হবেন এই সরকারের আমলে প্রথম কোনো ইউরোপীয় নেতা। আর ইউরোপ, বিশেষ করে ইতালি, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। গত ফেব্রুয়ারি মাসে ঢাকা ঘুরে যান ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদি। এরপর মে মাসেই ঢাকা সফর করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। মেলোনির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের একের পর এক ঢাকা সফর নানা দিক দিয়ে গুরুত্ব বহন করে। এখানে নিরাপদ আবাসন ছাড়াও নিরাপত্তা সহযোগিতা, অস্ত্র বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণ হয়ে ওঠে গুরুত্বপূর্ণ ইস্যু। ইতালির ভূগোল ও সম্ভাবনা। সমুদ্র ঘেরা ইউরোপের রত্ন, রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী দেশ ইতালি। যে দেশ একদিন ছিল শিল্প বিপ্লব আর সংস্কৃতির কেন্দ্র, আজ সেই দেশ এক কঠিন বাস্তবতার মুখে। লোক নেই কাজের জন্য। আর এখানেই দেখা মিলছে বাংলাদেশের সম্ভাবনার এক নতুন ভোরের। ইতালি দক্ষিণ ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ, যার আকৃতি মানচিত্রে অনেকটা বুটের মতো। এর উত্তরে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া, আর চারপাশে ঘিরে আছে ভূমধ্যসাগরের বিভিন্ন অংশ, টাইরেনিয়ান, অ্যাড্রিয়াটিক ও আয়োনিয়ান সাগর। ইতালির ভেতরেই রয়েছে দুটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র, ভ্যাটিকান সিটি ও সান মারিনো। আয়তনে ইতালি বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বড়, 3,01,340 বর্গ কিলোমিটার। অর্থনীতির দিক থেকে ইতালি ইউরোপের তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ। শিল্প, ফ্যাশন, গাড়ি উৎপাদন, রসায়ন ও বিলাসবহুল পণ্যে এর বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। পর্যটনও ইতালির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। রোম, ভেনিস, ফ্লোরেন্স ও পিসার মতো শহরে প্রতি বছর কোটি কোটি পর্যটক ভিড় করেন। তবে দেশটি এখন বড় একটি চ্যালেঞ্জের মুখে। জনসংখ্যা দিন দিন কমছে আর কর্মক্ষম মানুষের ঘাটতি দেখা দিচ্ছে। 2023 সালের শেষে ইতালির মোট জনসংখ্যা ছিল 5,88,00,000-এর মতো। প্রতি বছরই কমছে দেশটির জনসংখ্যা। এর কারণ জন্মহারের চেয়ে দেশটিতে মৃত্যুহার 1.5 গুণ বেশি। জাতিসংঘের প্রজেকশন বলছে এই সংখ্যা 2070 সালের মধ্যে 4,70,00,000-এর নিচে নেমে আসতে পারে। ইতালি এখন ইউরোপের সবচেয়ে বয়স্ক দেশগুলোর একটি। দেশটির প্রায় 24% মানুষ 65 বছরের বেশি বয়সী। ইতালির পরেই জার্মানির বয়স্ক মানুষের সংখ্যা বেশি। দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে ইতালি বিদেশি শ্রমিক আনার দিকে মনোযোগ দিচ্ছে, যা বাংলাদেশের মতো দেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।
এমনিতে ইউরোপে ইতালি এখন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2004 থেকে 2024 সাল পর্যন্ত 20 বছরে বৈধ পথে ইতালিতে গেছেন মোট 83,009 জন বাংলাদেশি শ্রমিক। সবশেষ 2020 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে ইতালিতে গেছেন 27,536 জন। ইতালিতে বাংলাদেশিরা মূলত বসবাস করেন রোম, মিলান, নেপলস, বলোনিয়া ও পালেরমো শহরে। এরা রেস্টুরেন্ট, নির্মাণ, পরিষেবা, কৃষি ও ছোট ব্যবসা খাতে জড়িয়ে আছেন। ইতালি বাংলাদেশিদের পছন্দের অন্যতম কারণ হচ্ছে সেখানে একটি বড় বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। ইউরোপে তুলনামূলকভাবে সবচেয়ে অভিবাসী বান্ধব দেশ ইতালি। তবে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে ইতালিতে প্রবেশের পথ বন্ধ করতে ইতালি সরকার বেশ কিছু উদ্যোগ নেয়। এর মধ্যে অন্যতম একটি হল নিরাপদ দেশ তকমা। 2023 সালে ইতালি ও আলবেনিয়ার মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়, যার আওতায় বাংলাদেশ, মিশর সহ কিছু দেশকে নিরাপদ ঘোষণা করে সেখান থেকে আগত অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়ে তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নীতি গ্রহণ করে ইতালি। সালে ইতালির সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করে। এরপর থেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অনেক বাংলাদেশিকে দেশে ফেরত না পাঠিয়ে আলবেনিয়ায় বিশেষ অভিবাসন কেন্দ্র বা শরণার্থী শিবিরে স্থানান্তর করা হচ্ছিল। কিন্তু এর আগে বৈধভাবে হোক বা অবৈধভাবে হোক, যে বাংলাদেশি ইতালির মাটিতে পা রাখতেন তাকেই ইতালিতে থেকে যাওয়ার অনুমতি দিত ইতালিয়ান সরকার। যা হোক, এই নিরাপদ দেশ প্রক্রিয়ার বিরুদ্ধে ইউরোপীয় আদালতে মামলা করেন 2 জন বাংলাদেশি নাগরিক। আর এরপরে 2025 সালের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস এক ঐতিহাসিক রায় দেন। এই ধরনের স্থানান্তর আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। এই রায়ের ফলে নিরাপদ দেশ হিসেবে ঘোষিত কোনো রাষ্ট্র থেকে আগত অভিবাসীদের ইতালি আর আলবেনিয়ায় স্থানান্তর করতে পারবে না। রায়ে আরও বলা হয়েছে, শুধু নিরাপদ দেশের তকমা দিয়ে কোনো অভিবাসীকে বিদেশে পাঠানো বৈধ নয়। প্রতিটি আবেদন আলাদাভাবে বিচার করতে হবে এবং আবেদনকারীর মানবাধিকারের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই রায় বিশেষভাবে প্রভাব ফেলবে বাংলাদেশের নাগরিকদের ওপর, যাদের একটি বড় অংশ সাম্প্রতিক বছরগুলোতে সাগর পথে ইতালিতে পৌঁছানোর পর আলবেনিয়ায় পাঠানো হচ্ছিল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অবশ্য এই রায়ের কড়া সমালোচনা করেছেন। তিনি এই রায়কে ইউরোপীয় আদালতের জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ আখ্যা দিয়ে জানিয়েছেন, তার সরকার এই রায়ের বিরুদ্ধে আইন সংশোধনের চিন্তা করছে। এই রায়ের ফলে বাংলাদেশি অভিবাসীদের জন্য নতুন আশার সৃষ্টি হয়েছে, কারণ ইতালির নতুন নীতিতে নিরাপদ দেশ থেকে আগতদের আবেদন দ্রুত প্রত্যাখ্যান করে বিদেশে পাঠানো হচ্ছিল। এখন থেকে সেই নীতি কার্যকর করা যাবে না। আন্তর্জাতিক অভিবাসন বিশ্লেষকদের মতে, ইউরোপীয় আদালতের এই রায় শুধু ইতালির নয়, বরং সমগ্র ইউরোপের অভিবাসন নীতিতে প্রভাব ফেলবে। জর্জিয়া মেলোনির সফর ঘিরে আশাবাদ। ইতালিতে অবৈধ অভিবাসন বন্ধের পাশাপাশি বৈধ অভিবাসন বাড়াতে এরই মধ্যে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। অভিবাসনের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার মাধ্যমে ইতালির সঙ্গে বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে চায়। আগামী 31 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আনুষ্ঠানিক বৈঠকে এ বিষয়গুলো গুরুত্ব পাবে।
অভিবাসনের ক্ষেত্রে গত মে মাসে সই হওয়া মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক সই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এরই ধারাবাহিকতায় বিষয়টি আলোচনায় আসবে। এই বিষয়টি যে বিশেষ গুরুত্ব পেতে পারে এটা বলাই বাহুল্য এবং নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মেলোনিকে নিরাপদ দেশের তকমা দিয়ে বাংলাদেশি অভিবাসীদের প্রতি যেন বিরূপ আচরণ ইতালি না করে তার অনুরোধ জানাবেন। এর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। বর্তমানে ইতালির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $1.5 বিলিয়ন। তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য দেশটিতে পাঠানো হয়। এখন তাদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা আছে। এই বিষয়গুলো আলোচনায় আসতে পারে। এই মুহূর্তে ইতালিতে প্রায় 5 লাখ শ্রমিকের প্রয়োজন। কৃষি, নির্মাণ, পর্যটন, হোটেল ম্যানেজমেন্ট ও স্বাস্থ্য সেবা খাতে সবচেয়ে বেশি জনবল দরকার। ইতালিতে যাওয়ার অন্যতম প্রধান পথ হল স্পন্সর ভিসা। স্পন্সর ভিসা একটি বিশেষ ধরনের ওয়ার্ক ভিসা যা কোনো ইতালিয়ান কোম্পানি বা নিয়োগকর্তা স্পন্সর করে থাকেন। এর মাধ্যমে সরাসরি ইতালিতে কাজ করার অনুমতি পাওয়া যায়। বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইতালির ওয়ার্ক পারমিট ও ভিসা পেতে প্রচুর সময় লাগে। ইতালির ভিসা সেন্টারে লোকবল সংকটের কারণে যাচাই বাছাই করতে অনেক দেরি হয়ে যায় এবং অবৈধ পথে বেশি টাকা খরচ করে ইতালিতে পাড়ি জমাতে চান। ভিসা প্রক্রিয়া যেন দ্রুত হয় এটা নিশ্চিত করতে হবে। এছাড়া ইতালির ভাষা শেখার জন্য সরকারের আরও উদ্যোগ দরকার। ইতালিতে যে ধরনের কাজের সুযোগ বেশি সেসব কাজের জন্য দক্ষ শ্রমিক তৈরিতে প্রশিক্ষণ বাড়াতে হবে। একই সাথে ইউরোপের শ্রম বাজারের দিকে মনোযোগ বাড়াতে হবে সরকারকে। শুধু মধ্যপ্রাচ্য ভিত্তিক কয়েকটি দেশের উপর নির্ভরতা না বাড়িয়ে শ্রমবাজার সম্প্রসারণ, বিশেষ করে যেখানে আয়ের সুযোগ বেশি ও উন্নত জীবন মান আছে সেদিকে নজর দিতে হবে। জার্মানি ও পোল্যান্ডের শ্রমবাজারে ব্যাপক সুযোগ আছে। এই সুযোগ আমরা নিতে পারছি না কেন? বিগত সরকারের আমলে ইতালি, রোমানিয়া, মাল্টা ও পোল্যান্ডে কয়েক হাজার কর্মী বৈধভাবে পাঠাতে পেরেছিল বাংলাদেশ। এরপর ইউরোপিয়ান ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় প্রথম ধাপে ইউরোপের 4টি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেয়ার আগ্রহ দেখায়। এর বাইরে হাঙ্গেরি আলাদাভাবে কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছিল। তখন অগ্রাধিকার ভিত্তিতে যে খাতগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো হলো আইসিটি, কেয়ার গিভিং, নির্মাণ শিল্প, ট্যুরিজম ও হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ নির্মাণ ও তৈরি পোশাক শিল্প। রোমানিয়া নির্মাণ শিল্পে লোক নেয়ার আগ্রহ দেখায়, আবার গ্রিস ও ইতালি কৃষি খাতের জন্য লোক খুঁজছে। অন্যদিকে জার্মানি কেয়ার গিভার ও হসপিটালিটি খাতে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী। এমনিতে বাংলাদেশের সঙ্গে গ্রিসের মাইগ্রেশন ও মোবিলিটি চুক্তির অধীনে প্রতি বছর 4000 লোক পাঠানোর কথা রয়েছে। এছাড়া সেখানে অবৈধভাবে অবস্থানকারী 20,000-এর মধ্যে 12,000 লোককে গ্রিস বৈধতা দিয়েছে। তারা আরও কর্মী নিতে আগ্রহী। অন্যদিকে ইউরোপের বাইরে থেকে ইতালি 1,36,000 বিদেশি শ্রমিক নেবে বলে জানায় এবং এর মধ্যে তারা বাংলাদেশ সহ 35টি দেশ থেকে বিভিন্ন খাতে 25,000 শ্রমিক নেওয়ার কোটা ঘোষণা করেছে। হাঙ্গেরি চায় রূপপুর পারমাণবিক প্রকল্পে কাজ করা দক্ষ কর্মীদের নিতে। অবশ্য এরই মধ্যে কিছু কর্মী হাঙ্গেরি নিয়েছে। এই বাজারগুলোতে আরও খোঁজখবর বাড়াতে হবে। ইউরোপে যাওয়ার জন্য বিগত সরকারের ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে বর্তমান সরকার কি উদ্যোগ নিয়েছে তা আমরা জানি না। বিদেশে যে প্রবাসী ভাইয়েরা আছেন, যাদের শ্রমে ও ঘামের টাকায় দেশ টিকে আছে, তাদের প্রতি আমাদের আরও যত্নবান হতে হবে।
ইতালি ও ইউরোপের শ্রমবাজার নিয়ে আপনাদের মতামত জানান। সরকারের কি কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন তারা জানান কি করলে ওই দেশ বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।